সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংসদ কিভাবে নির্বাচিত হবে এবং হলফনামা যাচাই বাছাইয়েরও আমরা বাধ্যতামূলক করেছি। দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন। 50% হবে দলীয় আর বাকি শতাংশ হবে নির্দলীয়। সকল অংশীজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং সকল আইনকানুন বিধিবিধানের পর্যালোচনার ভিত্তিতে একই সাথে আমাদের সর্বোচ্চ বিবেক বিবেচনা শক্তি কাজে লাগিয়ে আমরা এই সুপারিশমালাগুলো প্রণয়ন করেছি। এখানে প্রায় 150টার মতো সুপারিশ আছে, কিছু বড় কিছু ছোট, এবং এগুলো প্রণয়নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠা কাজে লাগিয়েছি। এর লক্ষ্য হলো যারা 24-এর গণ আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তাদের রক্তের ঋণ যেন আমরা শোধ করতে পারি, আমরা যেন একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে পারি। এই লক্ষ্যে আমরা আমাদের সহকর্মীরা আমরা সকলে কঠোর পরিশ্রম করেছি গত 3 মাসের মতো। তো আমাদের প্রায় 150টার মতো সুপারিশ আছে, আমি আগেই বলেছি, এবং আমরা আমাদের এই সুপারিশগুলো আমাদের মোটা দাগে 16টা সুপারিশ, 16টা ক্ষেত্র, এই 16টা ক্ষেত্রে আমাদের এই সুপারিশগুলো আমরা উপস্থাপন করেছি। প্রথম হলো আমাদের নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের গঠন থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনের দায়বদ্ধতা, নির্বাচন কমিশনের দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি আমরা ইত্যাদির ব্যাপারে সুপারিশ দিয়েছি। এবং আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। একই সাথে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা, কারণ একটা গণতান্ত্রিক দেশে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, এবং আমাদের অতীতে নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত আমাদের কর্মকর্তারা দায়বদ্ধতার ঊর্ধ্বে ছিলেন। এই জন্য আমরা গত 3টি বিতর্কিত নির্বাচন পেয়েছি। তো নির্বাচন কমিশনের বাইরে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংসদ কিভাবে নির্বাচিত হবে সেই বিষয়টার ব্যাপারে আমরা সুপারিশ উত্থাপন করেছি। প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে আমরা অনেকগুলো সুপারিশ করেছি। মনোনয়নপত্র কিভাবে যাচাই বাছাই হবে সে ব্যাপারে আমরা সুপারিশ দিয়েছি। হলফনামা যাচাই বাছাইয়ের হলফনামাটাকে আমরা আরও পরিবর্তন করেছি, যে দেশের অভ্যন্তরেই নয়, শুধু দেশের বাইরে যাদের সম্পদ আছে তারাও যেন হলফনামায় এই সম্পদগুলোর বিবরণ দেন। এবং হলফনামা যাচাই বাছাইয়েরও আমরা বাধ্যতামূলক করেছি, এবং হলফনামা যাচাই বাছাইয়ের পর যারা মিথ্যা তথ্য দেবে, তথ্য গোপন করবে, তাদের প্রার্থিতা বাতিল হবে, নির্বাচিত হলে নির্বাচন বাতিল হবে। এছাড়াও আমরা নির্বাচনী ব্যয়ের বিষয়ে আমরা সুপারিশ দিয়েছি। নির্বাচনের অভিযোগ, অতীতে তো নির্বাচনের ক্ষেত্রে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু এগুলোর কোনো সুরাহা হয়নি। তো এই সুরাহার ব্যাপারে আমরা কতগুলো সুপারিশ দিয়েছি। নির্বাচনী অপরাধ, অনেকে অপরাধ করে পার পেয়ে গিয়েছেন। গত 3টি নির্বাচনে যারা অপরাধ করেছে তারা কেউই বিচারের আওতায় আসে নাই। তো আমরা এগুলো যাতে যারা অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে, সেটার ব্যাপারে আমরা সুপারিশ করেছি, কারণ অন্যায় করে কেউ পার পেয়ে গেলে অন্যায় উৎসাহিত হয়। আমরা প্রধানমন্ত্রীর নির্বাচন সম্পর্কে আমরা সুপারিশ দিয়েছি, যে এখন বোধহয় একটা ব্যাপক ঐক্যমত্য আছে প্রধানমন্ত্রীর দুই টার্ম সীমিত করার, এবং এবং আমরা আরও সুপারিশ করেছি প্রধানমন্ত্রী দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন, এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন। তারপরে সংসদ উচ্চকক্ষের ব্যাপারে এই ব্যাপারেও বোধহয় আমাদের ঐক্যমত্য আছে। এ ব্যাপারে আমরা যে সুপারিশ করেছি, সংসদ উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে, 50% হবে দলীয় আর বাকি শতাংশ হবে নির্দলীয়, কিন্তু দলগুলো তাদের যে ভোটের হারের ভিত্তিতে তারা মনোনয়ন দেবে। 50% দলীয় আর 50% নির্দলীয়, এবং নির্দলীয় তারাও মনোনয়ন দেবে দল কর্তৃক, কিন্তু তারা নির্দলীয় হবে এবং তারা
সেখানে নারী থাকবে, সেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা থাকবে, সমাজের যারা পিছিয়ে পড়া সেই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার আমরা সুপারিশ করেছি। এবং আমরা এরপরে সংসদের উচ্চকক্ষের ব্যাপারে উচ্চকক্ষের তো আমরা বললাম, সংসদের নারী প্রতিনিধিত্বের ব্যাপারে আমরা বলেছি ঘূর্ণায়মান পদ্ধতি। এই পদ্ধতি বহু আলোচিত। সংসদের আসন 100 বৃদ্ধি করা এবং 1/4 নারীদের জন্য সংরক্ষিত করা এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করা, যার মাধ্যমে সরাসরি নির্বাচিত হবে এবং আসন থাকবে নারীদের। রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের দল নিরপেক্ষ, সৎ, যোগ্য এবং সুনামসম্পন্ন ব্যক্তিরা যাতে রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেই জন্য আমরা যেই নির্দলীয় রাষ্ট্রপতি করার আমরা সুপারিশ করেছি এবং একই সাথে রাষ্ট্রপতি একটা বৃহত্তর যে নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচনের আমরা সুপারিশ করেছি। এই বৃহত্তর নির্বাচক মণ্ডলী হবে সংসদ সদস্যগণ এবং একই সাথে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিগণ। আমরা কার্যকর সংসদের জন্য সংসদ সদস্যদের যে অনেকগুলো অবাঞ্ছিত সুযোগ সুবিধা, শুল্কমুক্ত গাড়ি থেকে আরম্ভ করে আবাসিক প্লট বরাদ্দ এবং বিভিন্ন রকম প্রটোকল না কি বলে, ওই যে প্রটোকল দেওয়া হয় এবং গার্ড ভান্ডার থেকে আরম্ভ করে যেগুলো তাদেরকে জমিদারে পরিণত করে, এগুলোর অবসানের আমরা সুপারিশ করেছি। এবং আমরা সংসদ সদস্যের জন্য একটা আচরণবিধি আইন প্রণয়নের আমরা সুপারিশ করেছি, যাতে তাদের বাৎসরিক সম্পদের হিসাব দেওয়া হয় এবং একই সাথে তাদের স্বার্থের দ্বন্দ্ব, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এগুলোতে যাতে তারা ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে আমরা যেটা বলেছি সেটা হলো আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। একটা সুপারিশ হলো তত্ত্বাবধায়ক সরকার আমলেই জাতীয় এবং স্থানীয় উপনির্বাচন সম্পন্ন করা এবং তত্ত্বাবধায়ক সরকারের রুটিন কার্যক্রমের বাইরেও নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে সকল আইনকানুন বিধিবিধানের পরিবর্তন দরকার সেগুলো যেন তারা করতে পারে সেই ক্ষমতা দেওয়া। এবং তত্ত্বাবধায়ক সরকারের কীভাবে করতে হবে, এটা গঠিত হতে পারে আমাদের প্রতিবেশী সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব করেছে। তো জাতীয় সাংবিধানিক কাউন্সিলেই প্রধান উপদেষ্টা যিনি হবেন তার নাম তারা প্রস্তাব করবেন এবং এরপরে প্রধান উপদেষ্টাই অন্যান্য উপদেষ্টার তাদের নাম প্রস্তাব করবেন, নাম নির্ধারণ করবেন। এবং আমরা বলছি যে 20 জন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত। স্থানীয় সরকারের ব্যাপারে আমরা প্রস্তাব করেছি যে একটা স্থায়ী স্থানীয় সরকার কমিশন, যেটা আপনাদের হয়তো অনেকেরই জানা আছে যে 2007 সালে আমি একটা কমিশনের সদস্য ছিলাম। সেখানে আমরা সবগুলো আইন নতুন করে লিখেছিলাম, পুনর্লিখন করেছিলাম এবং সেখানে একটা স্থানীয় সরকার কমিশনের বিধান ছিল এবং তো এই স্থানীয় সরকার তখন আমরা একটা আইনও প্রণয়ন করে দিয়েছিলাম। এটা আমরা পরিবর্তন করে আমরা সরকারকে দেব এবং তো এই একটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আমরা সৃষ্টির আমরা সুপারিশ করেছি। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুপারিশ করেছি, কারণ আমরা যে অংশীজনের কাছ থেকে যেই আমরা একটা জরিপ করেছি, এই জরিপে প্রায় 90% মানুষ, এখানে 46,000 ব্যক্তি পরিবার এই জরিপে অংশগ্রহণ করেছে। এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করেছে এবং প্রায় 90% মানুষ এই স্থানীয় সরকারকে জাতীয় নির্বাচনের আগে করার সুপারিশ তার পক্ষে মতামত দিয়েছে। এবং জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচনের অনেকগুলো আকর্ষণীয় দিক আছে। একটা আকর্ষণ হলো এখন আমাদের যেহেতু ইউনিয়ন পরিষদ নাই এবং স্থানীয় সরকার নাই, মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আরও অনেকগুলো সুযোগ আছে, আর অনেকগুলো সুবিধা আছে। এখানেও আমরা ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর প্রতিনিধিত্বের আমরা সুপারিশ করেছি। আর এমপিভুক্ত শিক্ষক তারা যদি নির্বাচিত হন, তারা নির্বাচনের পরে তারা
তারা পদত্যাগ করবেন এই বিধানের আমরা সুপারিশ করেছি। এবং ইউনিয়ন পরিষদের জন্য আমরা হলফনামার মাধ্যমে তথ্য দেওয়ার, যে হলফনামা অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য, এটা তথ্য দেওয়ার আমরা সুপারিশ করেছি। পার্বত্য এলাকার জন্য জেলা পরিষদের নির্বাচন আয়োজনের আমরা সুপারিশ করেছি এবং স্থানীয় সরকারে উল্লেখযোগ্য পরিমাণের সম্পদ দেওয়ার, 30% বাজেটের দেওয়া আমরা সুপারিশ করেছি। রাজনৈতিক দলের নিবন্ধন, এ ব্যাপারে আমরা যে রাজনৈতিক দলের নিবন্ধনের যে এখন যে বিধান আছে সেটাকে শিথিল করে আমরা 10% জেলা, 5% উপজেলা এবং 5,000 সদস্য থাকার বিধান করেছি, এর প্রস্তাব করেছি। এবং আমরা আরও প্রস্তাব করেছি যে তাদের নিবন্ধনের শর্ত হিসাবে রাজনৈতিক দলের সাধারণ সদস্যদের একটা রোস্টার থাকবে এবং এই রোস্টারটা নামের তালিকা থাকবে। এই তালিকাটা তারা ওয়েবসাইটে প্রকাশ করবে এবং এই সদস্যরাই তারা তাদের বিভিন্ন স্তরের কমিটি নির্বাচিত করবে এবং এই সদস্যদের চাঁদা এবং একই সাথে তাদের শুভাকাঙ্ক্ষীদের চাঁদার ভিত্তিতেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, অনুদানের ভিত্তিতে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং এই অর্থগুলো তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে খরচ করবে এবং এগুলোর অডিটেড হিসাব তারা নির্বাচন কমিশনে দেবে এবং নির্বাচন কমিশনের এখতিয়ার থাকবে এগুলো নিরীক্ষণ করা, এগুলো যাচাই বাছাই করা। তারপরে আমরা আরও প্রস্তাব করেছি যে আইসিটি আইনের সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোনো দলের সদস্য বা কমিটির সদস্য হওয়ার না করার বিধান করতে এবং একই সাথে আমরা যে প্রত্যেক এলাকার নির্বাচনের জন্য, প্রত্যেক এলাকার প্রার্থী নির্বাচনের জন্য আমরা ওই এলাকার দলের সদস্যরা গোপন ভোটের মাধ্যমে তারা একটা প্যানেল তৈরি করবে। ওই প্যানেলের ভিত্তিতেই যে জাতীয় যে কি মনোনয়ন বোর্ড তারা মনোনয়ন দেবে। আর গুরুতর মানবাধিকার যারা লঙ্ঘন করেছে এবং যারা ভয়াবহ দুর্নীতিতে লিপ্ত ছিল, বিশেষত যারা গুম, খুন, তারপরে এবং অর্থ পাচার এবং অন্যান্য নির্যাতন, বিভিন্ন রকম নির্যাতন, অমানসিক নির্যাতন করেছে, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। তারপরে আমরা লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক এবং শ্রমিক রাজনীতি, লেজুর ভিত্তিক, আমরা ছাত্র রাজনীতির বিপক্ষে নয়, কিন্তু লেজুর ভিত্তিক, যেটা আমাদেরকে যে কোনো নামে হোক, যেটা আমাদেরকে এই অনেক করুণ যে সকল ঘটনা ঘটেছে এগুলির জন্য দায়ী এবং বিশ্ববিদ্যালয়গুলোকে, বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনেক ক্ষেত্রে রণক্ষেত্রে পরিণত করেছে। আমরা লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতির বিপক্ষে এবং একই সাথে আমরা বিদেশি শাখা না রাখারও বিপক্ষে। বিদেশি শাখার কার্যক্রম, বিদেশি শাখা না থাকা, এটা নিবন্ধন, এগুলো নিবন্ধনের শর্ত। হ্যাঁ, কার্যক্রম করতে পারবে না এবং প্রতি 5 বছর পর দলে নিবন্ধন নবায়নের আমরা বাধ্যতামূলক করার আমরা প্রস্তাব করেছি। তারপরে আমরা সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কতগুলো নীতিমালার আলোকে আমরা সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের প্রস্তাব করেছি। ভবিষ্যতে সীমানা নির্ধারণের জন্য একটি আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠনেরও আমরা প্রস্তাব করেছি। তারপরে জাতীয় পরিচয়পত্র, এগুলো বড় টেকনিক্যাল। আমরা যেটা আমাদের আকাঙ্ক্ষা যে আমাদের বিদেশে প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি বাংলাদেশি আছে, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। তো আমরা চাই যে তারা আমাদের যে ইলেকটোরাল রোল, এটা যাতে তারা অন্তর্ভুক্ত হন এবং আমরা একটা প্রস্তাব করেছি তাদের পাসপোর্টের ভিত্তিতে তারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে এবং একই সাথে তাদেরকে যেন এনআইডি দেওয়া হয় এবং তাদের জন্য 2ভাবে নির্বাচন হতে পারে, একটা ব্যালটের মাধ্যমে, পোস্টাল ব্যালট, আরেকটা হলো যে অনলাইন। তো এগুলো করা দুরূহ, সময় সাপেক্ষ। তো আমাদের আকাঙ্ক্ষা হলো এই কাজটা শুরু হওয়া দরকার, অন্তত পরীক্ষামূলকভাবে কোথাও না কোথাও শুরু হওয়া দরকার।
কারণ আমাদের প্রবাসীরা আমাদের এই সাম্প্রতিক যে আন্দোলন, সেই আন্দোলনে গণ অভ্যুত্থানে বিরাট ভূমিকা পালন করেছে। আর তারাও বাংলাদেশি, আমাদের ফেলো সিটিজেন, অতএব তাদেরও অধিকার আছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করা দরকার।